আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি এবিএম মঞ্জুর হাসান, সহকারী শিক্ষক, বাংলা, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গত ক্লাসে তোমাদের নিম গাছ লিখেছেন বনফুল, এই গল্পটি নিয়ে আলোচনা করছিলাম এবং এই অংশ থেকে তোমাদেরকে তোমাদের এই গল্পটি বিশ্লেষণ সহ তোমাদেরকে দুইটি অনুধাবনমূলক প্রশ্ন উত্তর বাসায় কাজ দিয়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই পাঠে যে কাজটি আমরা করবো সেটা সৃজনশীল প্রশ্ন উত্তর তোমরা লিখতে পারবে, যথার্থভাবে তোমরা সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে পারবে। তো তার পূর্বে আহ তোমরা জানো যে এখানে আমরা লেখক পরিচিতি জেনেছি বিস্তারিতভাবে। যারা গত ক্লাস করনি তাদের উদ্দেশ্যে বলছি, কবিতা তোমাদের এই গল্পটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি গল্প। গল্পটি ছোট্ট পরিসরে হলেও এর একটি গুরুত্ব বা তাৎপর্য রয়েছে। এটি একটি বলা যায় একটি অনুগল্প, বনফুলের এক অনন্য সৃষ্টি। আমরা জানি যে ছোট গল্পের রূপকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে এক ধাপ এগিয়ে বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি এক ধরনের অনুসৃষ্টি, অর্থাৎ যেখানে অল্প পরিসরে একটি বাক্যের মধ্য দিয়ে যে গত ক্লাসে বলেছিলাম যে বিজলির মতো যেমন হচ্ছে চারিদিকে আলোকিত করে, এটা আমাদের মনে রেশ বা একটা ঝংকার বা ভয় থেকে যায় বা মনে একটা রেশ থেকে যায়, ঠিক তেমনই এই গল্পটির একটি। নিম গাছের শেষ যে চরণটি রয়েছে সেই চরণটি আমাদেরকে কিন্তু আমাদের মনে একটা ভাব ব্যঞ্জনা কিন্তু এখানে আমাদের মধ্যে রেখে যায় বিষয়টি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর নতুন করে তোমাদেরকে এই গল্পটি বিশ্লেষণ করছি না, আশা করি সবাই তোমরা সেই ক্লাসটিতে ছিলে। আমরা এই গল্পটি যে মূল কথাটি আরেকবার জেনে নেই। ততক্ষণে তোমরা যারা যুক্ত হয়েছো তারা তোমাদেরকে উদ্দেশ্যে বলছি, আজকে একটি ছোট্ট মূল্যায়ন টেস্ট নিব। অর্থাৎ তোমাদের যে গত ক্লাসে এটা বুঝিয়েছি তোমাদের শব্দার্থ লেখক পরিচিতি থেকে তোমরা সেটির উত্তর লিখবে জ্ঞানমূলক আকারে আর কি। দেখো, তার আগে সবাই একটু যুক্ত হচ্ছে, আমি একটু সময় নিচ্ছি। এই গল্পটির মূল কথাটি হচ্ছে, তোমাদের পাঠ্য বইয়ের আলোকে বলছি, এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনের যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল। বলা হচ্ছে যে বাংলা সাহিত্যের যে অনুগল্প লেখক, যে পরবর্তী যে অনুগল্প লেখকের মধ্যে যদি আমি এই কথাটিও তোমাদেরকে বলেছিলাম যে দেখো, প্রত্যেক সাহিত্যিক কিন্তু হচ্ছে তার ছদ্মনাম ব্যবহার হয়তো করেছেন, কিন্তু ছদ্মনামে চেয়েতে তারা কিন্তু তার নিজ নামে বেশি পরিচিত, কিন্তু একমাত্র বনফুল হচ্ছে কি, তিনি তার ছদ্মনামে বেশি পরিচিত। আমরা কিন্তু বলাইচাঁদ মুখোপাধ্যায়টা কিন্তু হচ্ছে আমরা এমসিকিউ তে জানি বা আমরা সেটা পড়ে থাকি, কিন্তু তাকে কিন্তু আমরা বনফুল বেশি হিসেবে তিনি সমাদৃত। কারণ তার ভিতরে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। যেমন আরেকটি বিষয় রয়েছে, যেমন দেখো, আমি মূল কথাটি বলছিলাম, নিম গাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছাল, ছায়ার ইত্যাদি বাহ্যিক যে উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে। অর্থাৎ আমরা প্রথমেই বলে নিচ্ছিলাম যে এটা মনে হয় কবিতা, আসলে কবিতা না, কিন্তু এটি কিন্তু হচ্ছে গল্প, কিন্তু কবিতার মতো করে বর্ণনা করা হয়েছে। ও যে কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষের প্রাত্যহিক যে প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে থাকেন। নিম গাছ হচ্ছে মহৌষধি একটি গাছ। কবিরাজ যে চিকিৎসা দিয়ে থাকেন তার জন্য তার নিত্যভাবে এই গাছটির জন্য, এই গাছের বাকড়, ছাল বা পাতা, ডাল ইত্যাদি কিন্তু বিভিন্ন ভাবে তারা ঔষধি হিসাবে ব্যবহার করে থাকে। কিন্তু কেউ কেউ এই গাছের সামান্য যত্ন নেয় না। অর্থাৎ আমরা কিন্তু এই গল্পটি পড়ে একটু অনুধাবন করেছি যে এটি আমাদের বাড়ির আঙিনাতে ঝোপঝাড়ে হয়ে থাকে, কিন্তু সবকিছু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, কিন্তু নিম গাছের কিন্তু আসলে আহ আমাদের কিন্তু যত্ন নেওয়া আসলে হয় না। দেখা যাচ্ছে কারণ আমাদের দৃশ্যমান ভাবে আমরা নিম গাছ থেকে কিন্তু কোনো মানে ফল পাই না, ঠিক আছে, যদি কিন্তু আসলে আমাদেরকে কিন্তু নিম গাছ কিন্তু অত্যন্ত মানে খুবই উপকারী একটি গাছ। বলছে, একজন কবি একদিন নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করে। নিম গাছের ভালো লাগে ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়।
অর্থাৎ নিম গাছ তো সবসময় অবহেলিত থাকে, কিন্তু মানে কেউ তার সমস্ত তার হচ্ছে যে উপযোগ অর্থাৎ তার হচ্ছে যে গুণগুলো সবাই গ্রহণ করে, কিন্তু একমাত্র একজন ব্যক্তিকে পাওয়া গেল যে কবি, সে হচ্ছে কি করে বাহ্যিক অর্থাৎ আমাদের বাহ্যিক সৌন্দর্য নিয়ে সে হচ্ছে তার কবিতা বা তার কল্পনার যে আহ, যে জগৎ রয়েছে সেখানে সে কবিতা লিখে, কিন্তু কবি কিন্তু সেও কিন্তু তাকে নিয়ে গেল না বা সেও যেতে চাইলো না, কিন্তু বলছে কি কিন্তু মাটির ভেতরে তার শিকড়, সে যেতে চাইলেও সে যেতে পারছে না, কারণ তার মাটির ভেতরে গভীরে তার শিকড়টা অনেক দূরে বিস্তৃত হয়েছে। বলছে গাছটি যেতে পারে না কারণ তার মায়া। তা আমাদের এখানে নিম গাছের সাথে আমাদের আসলে যে সংসারের যে নিপুণা যে গৃহ যে আমাদের গৃহে যে নারীর কথা বলা হয়েছে, সেই নারীর কিন্তু হচ্ছে মায়ার বন্ধনে আবদ্ধ, এই জন্য তার মায়ার বন্ধন ছেড়ে কিন্তু তারা যেতে পারে না, এই কথাটি কিন্তু লেখক এখানে বুঝিয়েছেন। বলছে আসলে গাছ তো চলতে পারে না, এটি একটি প্রতীকী গল্প, অর্থাৎ গাছ চলতে পারে না ঠিক আছে, কিন্তু এটি একটা প্রতীকী গল্প, অর্থাৎ গাছের মধ্য দিয়ে যে সুনিপুণা অর্থাৎ যে নিপুণা মাধ্যমে যে হচ্ছে বিভিন্ন গুণের অধিকারী সেই নারীটিও কিন্তু হচ্ছে নিম গাছের মতো অবহেলায় অনাদরে অযত্নে থাকলেও সেও কিন্তু সেই মায়া বা শেকড়ের যে একটা টান, সে টান থেকে কিন্তু সে কিন্তু আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে। তোমাদের ক্লাস 4 এর ক্লাস কিন্তু এখন নয় বাবা, খেয়াল করো। হচ্ছে কিন্তু মাটির গভীরে তার শিকড়, গাছটি যেতে পারে না, আসলে গাছ তো চলতে পারে না, এটি একটি প্রতীকী গল্প। তাহলে পরীক্ষা যদি আমাদের প্রশ্ন আসে যে এটি কি ধরনের গল্প, এটি একটি প্রতীকী গল্প। এই গল্পের ম্যাজিক বাক্য, আমি বলেছিলাম যে এটা এই গল্পগুলোতে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে ম্যাজিক বাক্য, অর্থাৎ একটি বাক্যের মধ্য দিয়ে পুরো বিষয়টি কি হচ্ছে আমাদের কাছে পাঠক উপস্থাপন করেছেন। সেটি হচ্ছে দেখো ম্যাজিক বাক্য শেষটি, সেটি হচ্ছে যেখানে লেখক পুরে দিয়েছেন সীমাহীন কথার আখ্যান, অর্থাৎ আখ্যান মানে কি, যে অল্প কথা কিন্তু তার ব্যাপ্তি বা তার বিশালতা অনেক। অর্থাৎ এই ম্যাজিক বাক্যটির মধ্যে আমাদের সমাজের যে এই শ্রেণীর যে নারীদের অর্থাৎ এই নারীদেরকে যে তারা অবহেলিত অযত্নে রয়েছে তা তিনি এই ম্যাজিক বাক্যের মধ্য দিয়ে যেটা আমাদের মনের মধ্যে রেশ আকারে থেকে যায়, ঠিক আছে, থেকে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা কলম নিয়েছো? আমি কি তোমাদের তাহলে যে ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার। কিন্তু হচ্ছে আমরা কিন্তু এই গল্পটি এর মধ্যে পড়েছি, এই বিশ্লেষণ করেছি শুধুমাত্র একটু সময় দেওয়ার জন্য যাতে সবাই ক্লাসে যুক্ত হতে পারে। আচ্ছা, তাহলে দেখো আমি একটু তোমাদেরকে একটা মূল্যায়ন নিতে চাচ্ছি। আহ দেখো এটা দেখতে পাচ্ছ, আশা করি সবাই দেখতে পাচ্ছ। ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. Yes, sir. সবাই খাতায় দ্রুত উত্তরগুলো লিখবে, প্রশ্ন লেখার দরকার নেই, তোমরা পরবর্তী ভিডিওতে ক্লাস আমি ভাইবারে আপলোড দিব, তোমরা শুধুমাত্র হচ্ছে উত্তরগুলো লিখবে চটপট, যাতে আমি যাকে জিজ্ঞেস করবো উত্তরগুলো সঠিক লিখেছে কিনা সেটা বলতে পারি। তোমাদেরকে এই জন্য 5 মিনিট সময় দেওয়া হলো এই 10টি প্রশ্ন উত্তর লেখার জন্য, ঠিক আছে। তোমরা লেখা শুরু করেছো? Yes, Yes, sir. sir. যারা এই মাত্র যুক্ত হলে আহ তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা হচ্ছে এখানে যে 10টি জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে তোমরা খাতায় এর উত্তরগুলো লিখবে। গত ক্লাসের আলোকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখব।
যারা এইমাত্র যুক্ত হলে তোমরা কি বুঝতে পেরেছো? আমাকে আমাকে জানাবে। রোল নাম্বার 208, তোমরা মাত্র যুক্ত হলে, বুঝতে পারতেছো? স্যার কি করব বুঝলাম। আমাদের গত ক্লাসে নিম গাছ গল্পটি পড়ানো হয়েছে। আমরা আজকে একটি সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমরা যে পড়েছি সেটির আলোকে এখানে 10টি জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে। তোমরা তোমাদের খাতাতে শুধু উত্তরগুলো লিখবে, ঠিক আছে? আমি আমি দেখতে চাই তোমরা গত ক্লাসে কতটুকু বুঝতে পেরেছো বা পড়েছো কিনা। বুঝতে পেরেছো বিষয়টি? জি স্যার। স্যার লিখেছি। লেখা শেষ। আচ্ছা, আরেকটু সময় দেই সবাই যদি লিখতে। লেখা শেষ হয়েছে সবার? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা এখন তাহলে মিলিয়ে নেবা। আমি যদি এটা উত্তর নিজে নিজে বলতে যাই বা ধরতে যাই অনেক সময় লাগবে। আমি এটার উত্তরটা সাজিয়ে দিয়েছি পরবর্তী স্লাইডে। তোমরা সবাই লেখা শেষ কিনা একটু সবাই আমাকে আরেকবার জানাবে। সবার লেখা শেষ জি হয়েছে? স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার নিজেরা নিজে থেকে দেখো, মিলিয়ে নাও। প্রথমটার উত্তর হচ্ছে নিম গাছ গল্পটির রচয়িতা কে? নিম গাছ গল্পটির রচয়িতা হচ্ছে বনফুল। বনফুলের প্রকৃত নাম কি? আমাদের কিন্তু অনেকের এই বানানটা ভুল, এখানে জ ফলা হবে, এটা একটু মানে এখানে আমাদের টাইপের সমস্যা হচ্ছে। দেখো, বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলয়চাঁদ মুখোপাধ্যায়, এখানে জ ফলা হবে। 3 নম্বর হচ্ছে, দেখো বনফুল কত সালে জন্মগ্রহণ করেন? বনফুল 1899 সালে জন্মগ্রহণ করেন। যাদের হয়েছে তারা টিক দিয়ে নেবে, ঠিক আছে? নিম গাছের কি ছড়িয়ে নিয়ে সিদ্ধ করা হয়? উত্তর হচ্ছে নিম গাছের ছাল ছড়িয়ে নিয়ে সিদ্ধ করা হচ্ছে। 5 হচ্ছে, দেখো নিম গাছ গল্পের গরম তেলে কি ভাজা হচ্ছে? এখানে দেখো নিম গাছ গল্পের গরম তেলে নিমের পাতা ভাজা হচ্ছে। মানে খুব সহজ, মানে আমাদের কবিতার সরি গল্পের যে চরণগুলো বিভিন্ন লাইনগুলো এটা আসলে সেখান থেকেই আসলে নেওয়া। বলছে নিমের কচি পাতা কি সহযোগে খাওয়া হয়? উত্তর হচ্ছে নিমের কচি পাতা বেগুন সহযোগে খাওয়া হয়। এটা সবাই পারছো? 6 নম্বরটা কি সবাই লিখতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। দেখো নিমের কচি ডাল চিবোলে কি ভালো থাকে? নিমের কচি ডাল চিবোলে দাঁত ভালো থাকে। খুবই সহজ কিছু জ্ঞানমূলক প্রশ্ন ছিল। বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হন? বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা। বিজ্ঞ শ্রেণী কারা বলতো এই গল্পে? বৈদ্যরা। বৌদ্ধ। শব্দটি কি বৌদ্ধ আছে না কি আছে বলতো? একই কথা, কবিরা। বিজ্ঞ। আচ্ছা যাই হোক, বিষয়টা দেখো, নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কারা? নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে কবিরাজরা, ঠিক আছে? সর্বশেষ প্রশ্নটি ছিল হচ্ছে নতুন ধরনের লোকটা কিসের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল? উত্তরটি হচ্ছে নতুন ধরনের লোকটা নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। তোমাদের আশা করি সবার হয়েছে হয়েছে না? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা যে লিখছো এটা ভিডিওতে অ্যাটলিস্ট আমাকে ভিডিওতে দেখাও তো দেখি, খাতাটা দেখি। একবার ভিডিও অন করে খাতাটা দেখাও তো দেখি আমি তোমরা লিখছো কিনা। রোল নম্বর 5-এর লেখা দেখেছি, দেখা যাচ্ছে। 68 দেখেছি, 199 দেখেছি, 11। আচ্ছা ঠিক আছে, তোমরা লিখেছো, ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। এখন আমরা হচ্ছে এই গল্পটি থেকে একটি সৃজনশীল, আমরা প্রত্যেকটি গল্প বা কবিতা পড়ার পরে একটি করে অন্তত সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো তারই আলোকে আজকে আমরা একটি নমুনা সৃজনশীল আলোচনা করব। তোমরা এটা খাতায় তোমাদেরকে উঠাতে হবে না, তোমরা শুধু একটু বোঝার চেষ্টা করো। এই ক্লাসের ভিডিওটি আমি ভাইবারে তোমাদেরকে উদ্দেশ্যে দিব, যাতে সকল শিক্ষার্থী এটা দেখতে পায়। দেখো, আগে বোঝার চেষ্টা করো। নমুনা সৃজনশীলটি দেখো যে স্বামীর সন্তান আর শ্বশুর শাশুড়ি নিয়ে সুখের সংসার সূচনা। সবাই কিভাবে সুস্থ ও সুন্দরভাবে
সেদিকে গভীর মনোযোগ তার। অর্থাৎ মূল কথা হলো সবাই কিভাবে সুস্থ সুন্দরভাবে থাকবে সেদিকে তার গভীর মনোযোগ। একইভাবে পরিবারের সদস্যরাও তার প্রতি যথেষ্ট যত্নশীল। একদিন সূচনার এক বান্ধবী তাকে প্রস্তাব করলো সব বান্ধবী মিলে দূরে কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু পরিবারের সবাইকে বাদ দিয়ে একা যেতে তার মন সায় দেয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে নারী বা একটা পরিবারের যে নারীদের যে অর্থাৎ যে গৃহকর্ত্রীর যে এক ধরনের পরিবারের প্রতি যে একটা দায়বদ্ধতা, একটা দায়িত্ববোধ, ঠিক আছে, সেই বিষয়টি এখানে ফুটে উঠেছে। তো যাই হোক, আমাদের এখানে ক, খ, গ, ঘ চারটি প্রশ্ন রয়েছে। তোমার পরীক্ষা যেভাবে থাকে যে প্রথম প্রশ্নটির মান 1, দ্বিতীয় প্রশ্নের মান 2, তৃতীয় প্রশ্নের মান 3 এবং চতুর্থ প্রশ্নের মান 4। এখানে দেখো কে নিম গাছের রূপ ও গুণের প্রশংসা করেন এবং হচ্ছে খ নম্বর অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে মাটির ভেতরে শিকড় অনেক দূরে চলে গেছে কথাটি কেন বলা হয়েছে। আচ্ছা, আমরা এর আগেও তোমরা জেনেছো, আবার তোমাদের জন্য বলছি। জ্ঞানমূলক প্রশ্ন উত্তরটি আমরা একটি শব্দে বা কয়েকটি শব্দে বা একটি বাক্যে বা কয়েকটি বাক্য দিতে পারি, তবে একটি বাক্যে উত্তর দেওয়া ভালো। তাহলে আমরা উত্তরটি দেখে আসি। দেখো, কবি নিম গাছের রূপ ও গুণের প্রশংসা করেছেন। কিসের প্রশংসা করেছেন? আমরা একটা পূর্ণ বাক্য দেখলাম। তারপরে প্রশ্নটি ছিল হচ্ছে মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে কথাটি কেন বলা হয়েছে। দেখো, এখানে দুইটি অংশে লেখা হয়েছে। এর মানে যে দুইটি প্যারা করে লিখতে হবে ব্যাপারটা এরকম না। তুমি তবে এখানে জ্ঞান এবং তার অনুধাবন, যেটা তোমার অনুধাবনটি ব্যাখ্যা ভাবে একটু লিখবে, এটা কিন্তু লিখতে হবে। অনেকেই কিন্তু দেখা যায় যে অনেক বড় করে, ঠিক আছে, মানে গণং প্রশ্নের মতো করে বা প্রয়োগমূলকের যে ব্যাপ্তি আছে সেটার মতো করে অনেক বড় করে লেখা শুরু করা, বা প্রথমটা সে অনেক জানে বা কোনো প্রশ্ন উত্তরটি সে অনেক লিখতে পারে, সে লেখা শুরু করছে, কিন্তু এতে কি হবে, আমাদের যে সময়, এটা কিন্তু তোমাকে মাত্র 2 নম্বর, অর্থাৎ তুমি যথার্থভাবে উত্তরটি দিলেই হবে। অনেক বেশি বিস্তৃতভাবে লেখার কোনো প্রয়োজন এখানে নেই নেই কারণ জ্ঞানের যে প্রয়োগটি অনুধাবন অংশে একটু বিস্তৃত আকারে তুমি লিখবে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। যেমন দেখো, নিম গাছ তার বন্ধন ছেড়ে যেতে চাইলেও সেটা সম্ভব না হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে বাক্যটি দ্বারা। তাহলে কি বোঝানো হয়েছে তা সুন্দরভাবে প্রথম জ্ঞান অংশে বোঝানো হয়েছে। তারপরে দেখো, অনুধাবন অংশটি আমরা হচ্ছে দেখতে পাচ্ছি জ্ঞানের আলোকে, অর্থাৎ ক এবং খ কিন্তু তোমার হচ্ছে পাঠ্য বই থেকে প্রশ্ন থাকবে এবং তার উত্তরটিও পাঠ্য বই থেকে লিখতে হবে। যদিও এই কথাগুলো আমরা বারবার বলে থাকি, আবার এটা পুনরাবৃত্তি করলাম। বলছি দেখো, নিম গাছ গল্পের নিম গাছ সবাইকে অকাতরে সেবা দিয়ে গেলেও বিনিময়ে পায়নি দারুণ অবহেলা। তাই সহানুভূতিশীল কোনো মানুষ যখন তার প্রশংসা করে, তখন নিম গাছের ইচ্ছে হয় গাছটার সাথে চলে যেতে, কিন্তু বহু বছর ধরে নিমের শেকড় মাটির অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছে, তাই সে চাইলেও যেতে পারে না। এখানে নিমের শেকড়ের প্রতীককে মানুষের পারিবারিক ও সামাজিক জীবনের শৃঙ্খলাকেই তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমাদের জীবনের যে, শুধু নারী না, আমাদের জীবনের যে মায়া, অর্থাৎ পরিবারের প্রতি বা সামাজিক জীবনের যে শৃঙ্খলা, ঠিক আছে, যেমন আমরা বাঙালি, আমাদের যে পরিবারের প্রতি যে একটা আমরা দায়বদ্ধতা থাকে, আমাদের দায়িত্ব থাকে, শেকড়ের টান থাকে, প্রতি বছর আমরা কিন্তু সেই শেকড়ের টানে এত জ্যাম বা এত কষ্ট করে হলো আমরা কিন্তু সেই একটি দিন বা 2টি দিন পালন করার জন্য, ঈদ করার জন্য ছুটে যায় না আমরা কিন্তু। এটাও কিন্তু পরিবার এবং সামাজিক জীবনের শৃঙ্খলা থেকে আমাদের এই অনুশাসনটি আমাদের পরিবারের প্রতি গড়ে ওঠে। অনুরূপভাবে আমাদের যে গৃহে যে নারী বা মা বা যারা আছেন, তারাও কিন্তু পরিবারের প্রতি যে একটি শেকড় বা তারা যে তাদের যে একটি মায়া মমতার যে জায়গাটি থেকে, সেটি কিন্তু তারা কিন্তু ছিন্ন করে যেতে পারে না। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক খ অংশটি বুঝতে পেরেছো সবাই? প্রশ্নটি দেখো, বলছে নিম গাছ গল্পের বর্ণিত গৃহবধূর সাথে গৃহবধূর অমিল ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে আমরা যেটা পাচ্ছি যে এখানে যে প্রেক্ষাপটটি রয়েছে উদ্দীপকের মধ্যে, উদ্দীপকের যে গৃহবধূটির যে
মনোবৃত্তি ব্যক্ত হয়েছে, আবার নিম গাছের যে গল্পের যে পুরো একটি বিস্তৃতি প্রকাশ পেয়েছে সেটির সাথে কি অমিল রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু মিলও রয়েছে, কিন্তু এখানে অমিল ব্যাখ্যা করতে বলেছে। তাহলে আমরা জানি যে প্রয়োগমূলক প্রশ্ন উত্তরে কিন্তু প্রথম যে অংশটিতে সেটা কিন্তু আমরা কোন দিকটির মিল বা অমিল বা কোন দিকটির কথা বলা হয়েছে তার সুনির্দিষ্টভাবে আমরা জ্ঞানমূলক অংশে লিখব। আমরা দেখতে পাই অনেক শিক্ষার্থীর মধ্যে এই প্রবণতাটা কিন্তু রয়ে গেছে যে নিচে কি উদ্দীপক এবং গল্পের মধ্যে যে অমিলটি নিচে ব্যাখ্যা করা হলো, এই ধরনের স্টার্টিং বা শুরুটা এভাবে করে তারা লেখা শুরু করে। আমি আশা করি তোমরা এই কাজটি করবে না। তোমরা আগে অবশ্যই সুনির্দিষ্টভাবে কোন দিকটি মিল বা অমিল বা কোন দিকগুলোর মিল বা অমিল বা কোন দিকটি পরিস্ফুটিত হয়েছে, প্রকাশিত হয়েছে বা বিভিন্ন শব্দের মাধ্যমে থাকতে পারে, তোমরা সুনির্দিষ্টভাবে সেটা লেখার চেষ্টা করবে। খেয়াল করো, লেখা আছে উদ্দীপকের গৃহবধূ তার কর্ম দক্ষতা ও গুণের কারণে পরিবারের সবার ভালোবাসা পেলেও নিমগাছ গল্পের গৃহবধূর এক্ষেত্রে থেকেছে উপেক্ষিত। অর্থাৎ এখানে কোন দিকটি, অর্থাৎ অমিল দিকটি কোনটি, এখানে তোমার হচ্ছে উদ্দীপকের গৃহবধূটি তার কর্মদক্ষতা গুণের কারণে পরিবারের সবার কাছে ভালোবাসা পাচ্ছে, এটা কিন্তু তার অবহেলার কথাটি কোথাও কিন্তু নেই উদ্দীপকের মধ্যে। কিন্তু অন্যদিকে তোমার হচ্ছে গৃহবধূর যে কথাটি বলা হয়েছে সে কিন্তু এই যে উদ্দীপকের গৃহবধূ যে তার গুণ বা কর্মদক্ষতার যে ভালোবাসা পাচ্ছে, কিন্তু পুরোটাই বিপরীত হচ্ছে নিম গাছ গল্পের যে গৃহবধূ যে প্রতীকী রূপে বলা হচ্ছে তাটা উপেক্ষিত হয়েছে, সেটি আর কি। আমরা কিন্তু এই কথাটি বিভিন্ন ভাবেই বলতে পারি যে উদ্দীপক এবং নিম গাছ গল্পে যে দুটি গৃহবধূ বা নারীর মধ্যে যে একজনের হচ্ছে যে ভালোবাসা পেয়েছে সেই দিকটি আহ রয়েছে, কিন্তু অন্য দিকটি উপেক্ষিত, এই দিকটি তার বৈপরীত্য দিক বা অমিল প্রকাশ পেয়েছে, এভাবে আমরা লিখতে পারি। দেখো এখানে আমরা দ্বিতীয় অংশে দেখো নিম গাছ গল্পের রূপক অর্থে নিম গাছেরই গুণাগুণ বর্ণনার মধ্য দিয়ে বাড়ির গৃহবধূ গুণাবলীর গৃহবধূর যে গুণাবলীর প্রতি ইঙ্গিত করা হয়েছে গৃহবধূর নিম গাছেরই মতো। অর্থাৎ এখানে আমরা কিন্তু অনুধাবন অংশ থেকে এই অংশটা লিখছি, এটা কিন্তু আরো বড় করে লেখা যাবে। আমি কিন্তু এটা শেষ হয়নি, ওটার পার্টই হচ্ছে এটা, অর্থাৎ অনুধাবন অংশের পার্টও চলছে আর কি। বলছি দেখো সর্বদা অন্যের উপকারে নিয়োজিত থাকলেও পরিবারের সকলের কাছে থেকেছেন উপেক্ষিত, তারপরে উপরে উপকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না কেউই, আমরা এটা আহ নিম গাছ গল্পের আলোকে বলছি। ফলে তিনি থেকে যান নিম গাছের মতোই অযত্ন অবহেলায়। এবার দেখা যাচ্ছে যে উদ্দীপকের ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ অংশটাকে আমরা কিভাবে লিখছি, যেটা আমাদের হচ্ছে প্রয়োগিক, যেটা আমাদের উদ্দীপকের সাথে আমাদের যে পাঠ্য বইয়ের যে সমন্বয় করে যে লিখতে হয় যে বিষয়টি, সেটা আমরা এখন দেখছি যে উদ্দীপকের গৃহবধূ নিম গাছ গল্পের গৃহবধূর মতো উপেক্ষিত হননি। তিনি নিজের কর্মদক্ষতায় সবাইকে ভালোবাসা অর্জন করেছেন, অর্থাৎ তার যোগ্যতা গুণাবলীর কারণে সে সবার ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। সবাই তার প্রতি থেকেছে যথেষ্ট যত্নশীল, কিন্তু নিম গাছের গৃহবধূর কর্মদক্ষতা দেখালেও কেউ তার প্রতি যত্নশীল হয়নি। ফলে উদ্দীপকের গৃহবধূর সাথে তার ভালোবাসার লাভের ক্ষেত্রে অমিল ফুটে উঠেছে। অর্থাৎ যে দুইজন গৃহবধূ বা দুইজনের দুইটি দিক, গৃহবধূর যে দুইটি দিক, একজন তার কর্মদক্ষতা যোগ্যতার যে গুণটি সে সবার কাছ থেকে সে মর্যাদা পাচ্ছে, আরেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নিম গাছ গল্পটিতে সেটি পুরোটি হচ্ছে কি অমিল বা তা পুরোটাই উপেক্ষিত রয়েছে। তোমাকে বুঝতে পেরেছো বিষয়টি? এটা কিন্তু তোমাদের মতো করে তোমরা উপস্থাপন করলে আরো বড় করে লিখতে পারবে। তোমরা কি গ নম্বর প্রশ্ন, গ নং অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্নটি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার ঘ নং প্রশ্নটি ইয়েস দেখো। স্যার। উচ্চতর দক্ষতা দেখো, উদ্দীপকটি নিম গাছ গল্পের মতোই প্রতীকধর্মী, অর্থাৎ এই উদ্দীপকটি নিম গাছ গল্পের মতোই প্রতীকধর্মী, এই প্রসঙ্গে তোমার মতামত বিশ্লেষণ করো। এইখানে একটা বিষয় রয়েছে, এখানে কিন্তু একটা অনুসিদ্ধান্ত দেওয়া রয়েছে যে নিম গাছ গল্পের মতোই প্রতীকধর্মী, এই প্রসঙ্গে তোমার মতামত, তুমি এর সপক্ষে বিপক্ষে তুমি কিন্তু তোমার নিজস্ব মতামত দিতে পারো। এক্ষেত্রে একজনের সপক্ষে বলতে পারে, একজন বিপক্ষে বলতে পারে, তার তার যুক্তি খণ্ডন দিয়ে সে তার বিস্তারিত বিশ্লেষণ নিজস্ব দক্ষতা প্রকাশ করবে সেখানে। এখানে বলছি দেখো, নিম গাছ গল্পের নিম গাছ রূপ অর্থে ব্যবহৃত হলেও উদ্দীপকের সরাসরি গৃহবধূর বর্ণনা থাকায় উদ্দীপকটিকে প্রতীকধর্মী বলা যায় না। প্রথমে এখানে তুমি তোমার নিজস্ব মতামত, এখানে কিন্তু
ওই যে তোমরা যেটা লিখো যে যথার্থ যথার্থ নয়, হ্যাঁ তুমি লিখতে পারো সিদ্ধান্তটি যথার্থ নয়, তারপরে তুমি সেখানে তোমার এই যে মূল বিষয়টিকে ওইভাবে উপস্থাপন করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা যথার্থ নয়, তারপরে একটু তোমরা এখানে যে ইয়েটা তোমরা ক্লিয়ার, অর্থাৎ প্রথম অংশটি জ্ঞান বা কি চাওয়া হয়েছে তা তোমরা লিখবে আর কি, ঠিক আছে। তারপরে দেখো আমরা জানি দ্বিতীয় অংশটি হচ্ছে বা অনুধাবন থেকে আমাদেরকে এই অংশের আলোকে আমরা লিখবো নিম গাছ গল্পে নিম গাছকে রূপকার্থে ব্যবহার করা হয়েছে। এখানে বাড়ির লক্ষ্মী বউয়ের বর্ণনা দিতে রূপক হিসেবে নিম গাছের কথা বলা হয়েছে, অর্থাৎ লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল, তিনি আসলে এক বাড়ির যে লক্ষ্মী যে বউয়ের যে নিপুণা বউয়ের যে তারা যে মানে এখানে সব পরিবারে যে নারীরা উপেক্ষিত বিষয়টা কিন্তু এরকম নয়। তিনি এই নিম গাছের মধ্য দিয়ে প্রতীকের মাধ্যমে, ঠিক আছে, রূপকের মাধ্যমে সেই সকল নারীদেরকে তিনি উপস্থাপন করছেন যারা গৃহে বা সমাজে যারা উপেক্ষিত তাদের কথা তিনি বলেছেন। বলছে নিম গাছ যেমন মানুষের উপকার করে কোনো প্রতিদান পায় না, তেমনি লক্ষ্মী বধূ, মানে এটা আমরা নিম গাছ গল্পের আলোকে বলছি, গৃহবধূ পরিবারের সদস্যদের উপকার করে কোনো প্রতিদান পায় না। আর গৃহবধূর এই অবস্থা বোঝানোর জন্য প্রতীক হিসেবে নিম গাছকে ব্যবহার করা হয়েছে বা করেছেন এখানে লেখক, ঠিক আছে। আমরা এটা অনুধাবন অংশ পাঠ্য বইয়ের যে নিম গাছ অংশ থেকে জানলাম। এবার দেখো উদ্দীপক অংশ থেকে, দেখো উদ্দীপকে কোনো রূপকধর্মী আলোচনা নেই, অর্থাৎ যেভাবে আমাদের নিম গাছ গল্পটিতে একটা রূপকের আশ্রয় নেওয়া হয়েছে, নিম গাছের প্রতীক হিসেবে একটা নারীকে বা নারীদেরকে হচ্ছে সেখানে নিয়ে আসা হয়েছে, তার রূপক হিসেবে নিয়ে এসেছে, কিন্তু এখানে উদ্দীপকে কিন্তু আমরা এই ধরনের কোনো বিষয় পাচ্ছি না। প্রথমে আমরা বলে নিলাম। তারপর দেখো বলছি সেখানে সূচনা নামক গৃহবধূর পরিবারে তার ভূমিকা বর্ণনা দেওয়া হয়েছে, যে কি ধরনের তার ভূমিকা রয়েছে সেটি বর্ণনা এখানে উল্লেখ আছে। দেখ খেয়াল করো, এক্ষেত্রে সরাসরি গৃহবধূর আলোচনার বাহিরে কোনো রূপকের ব্যবহার করা হয়নি, অর্থাৎ শুধুমাত্র একটি গৃহবধূর নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে কোনো রূপক বা কোনো কিছু এখানে আলোচনা করা হয়নি। এটা কিন্তু তুমি তোমার নিজস্ব দক্ষতার মাধ্যমে কিন্তু বিশ্লেষণ করবে। ফলে পাঠক সরাসরি সূচনার কথা জানতে পেরেছে, সংসারে তার অবস্থান সম্পর্কে অনুধাবন করতে পেরেছে, অর্থাৎ সে যে অনেক কাজ করে, তার যোগ্যতা রয়েছে, গুণ রয়েছে, সে যে তার অবস্থানটা সুদৃঢ় করেছে, সেটা কিন্তু পাঠক বা আমরা যারা এই উদ্দীপকটি যা পড়লাম আমরা জানতে পারলাম। কিন্তু অন্যদিকে দেখো নিম গাছ গল্পে বর্ণিত নিম গাছ হলো লক্ষ্মী বধূর প্রতীক, ঠিক আছে। গৃহবধূর গুণের প্রশংসা করতে গিয়ে এখানে নিম গাছ রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে। নিম গাছ গল্পের গৃহবধূ উদ্দীপকে গৃহবধূর কর্মক্ষেত্রে একই ভূমিকা রাখলেও, অর্থাৎ তারা স্ব স্থান থেকে গৃহকর্মে বা কর্মক্ষেত্রে তারা একই ভূমিকা রাখলেও, ঠিক আছে, তাদের সম্পর্কের বর্ণনার ক্ষেত্রে কিন্তু দুইজনের লেখক ভিন্ন ধারণার আশ্রয় নিয়েছেন, অর্থাৎ এখানে নিম গাছ গল্পে লেখক যে ভিন্ন ধর্মের আশ্রয় নিয়েছেন, আবার এটা উদ্দীপকের স্বল্প পরিসরে কিন্তু এখানে যে সূচনা নামক যে নারীটি সে সম্পর্কে তার একটা ছোট্ট আমরা বর্ণনা পাচ্ছি, কিন্তু সেখানে কিন্তু কোথাও প্রতীক বা রূপক বা সেরকম কোনো বিষয় কিন্তু আমরা পাচ্ছি না, যেটি আমাদের এখানে অমিল হিসেবে আমরা কিন্তু এর মধ্যে গণ অংশে দেখেছি। খেয়াল করো নিম গাছ গল্পে লেখক গৃহবধূ বর্ণনার রূপক ধর্মী আলোচনা করলেও উদ্দীপকে তার কি ব্যত্যয় ঘটেছে বা সেটা ঘটেনি, সহজ কথা। ফলে প্রশ্নের উল্লেখিত উদ্দীপকটি নিমগাছ গল্পের মতোই প্রতীকধর্মী, এই কথা সঠিক নয় বা ঠিক নয়। দেখো এই যে শেষের যে আমরা বিষয়টি বলছি, অর্থাৎ নিজস্ব দক্ষতাতে, অর্থাৎ তুমি তোমার মতো করে এটাকে উপস্থাপন করবে, অর্থাৎ তোমার মতে এটি এই উক্তিটি বা এই কথাটি ঠিক নয়, যথার্থ নয়, ঠিক আছে। তোমার কথা যদি মনে হয় আংশিক সত্য, তাহলে আংশিক সত্য বা যথার্থ তুমি তোমার মতো করে এটা বিশ্লেষণ করতে পারবে। তবে আমি বারবার বলছি যে ঘ নং প্রশ্ন, অর্থাৎ তোমাদের যে উচ্চতর দক্ষতা, এটি কিন্তু বিস্তারিত ভাবে লিখতে হবে, এবং এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা তোমাদের নম্বর কমে যায়, সেটা হচ্ছে নিজস্ব যে দক্ষতাটি, সেটা তোমাকে যথার্থভাবে নিজস্ব দক্ষতাটাকে তুমি তোমার পাঠ্য বইয়ের যে গল্প বা কবিতা বা উদ্দীপকের যে অংশটি থেকে তোমার নিজস্ব ভাবনা যে উপস্থাপন তা বর্ণনা আকারে লিখতে হবে। সেখানে কিন্তু শুধুমাত্র শেষের একটি লাইন যুক্ত করে দিলেই হবে না,
যে তাই বলা যায় যে উদ্দীপকটির সাথে এই কথাটি কিন্তু এটি করলে কিন্তু তোমার নম্বর কমে যাবে। যারা ভালো করতে চাও, আশা করি সবাই ভালো করতে চাও, এই জন্য তোমাদেরকে কিন্তু উচ্চতর দক্ষতা বিস্তারিতভাবে লিখতে হবে এবং যৌক্তিকভাবে তোমাকে একটি এখানে যে ব্যাখ্যা বা তোমার নিজস্ব বিশ্লেষণটি লিখতে হবে। অবশ্যই প্রাসঙ্গিক, এখানে কিন্তু অপ্রাসঙ্গিক কোনো কথা লিখে পাতা ভরে কয়েক পাতা লিখলে কিন্তু সেটা তোমার জন্য খুব একটা কাজে দিবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তাই না? সবাই বুঝতে পেরেছো? এই Yes, sir. বললাম হয়তো তোমরা অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানো, অনেকেই যারা ভালো যারা সৃজনশীলে খুব ভালো লিখো, আমি অনেকের খাতা দেখেছি এর আগে যারা এইটে ছিল, অনেকেই ভালো, কিন্তু যারা এখনো যাদের একটু এই বিষয়গুলো মানে দুর্বলতাগুলো রয়েছে, তোমরা যেহেতু ক্লাস 9-এ তোমার সামনে 10-এ উঠবে, তোমাদের একটা পরীক্ষা শেষ হলো, সামনে তোমাদের স্কুল খুলছে, তার মানে তোমাদের বার্ষিক পরীক্ষাটা স্কুলে হবে, অর্থাৎ তোমাদের যে দুর্বলতাগুলো আছে, এই যে একটা নমুনা সৃজনশীল দেখালাম, এটা কিন্তু আরো অনেক বড় ভাবে লেখা যায় যৌক্তিক, অর্থাৎ সৃজনশীলটা যৌক্তিক ভাবে উপস্থাপন করলে তোমরা কিন্তু ভালো নম্বর পাবে, এটি আমি বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে আমি ক্লাসটি শেষ করব। দেখো, একটি নমুনা সৃজনশীল আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব, তোমরা আশা করি দেখতে পাচ্ছ স্ক্রিনে। এবং আগামী ক্লাসে কিন্তু আমি আর এই নিম গাছ গল্পটি যেহেতু আমরা 3টি ক্লাসে এটা শেষ করলাম, আগামী ক্লাসে আমরা নতুন, অর্থাৎ তোমাদের বার্ষিকীর, তোমাদের যারা স্ক্রিনশট দিতে পারো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নেবে, অথবা আমি তোমাদেরকে ভাইবারে এই ক্লাসটি আপলোড দিব, তোমরা সেখান থেকেও এই সৃজনশীলটি তোমরা সেখান থেকেও নিতে পারবে, কিন্তু বাড়ির কাজটি তোমরা অবশ্যই করে আমার ইনবক্সে পাঠাবে। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে কিন্তু তোমরা যথার্থভাবে সৃজনশীল লেখার অনুশীলন করবে। অনেকদিন তোমরা লিখো না, হঠাৎ করে লিখেছো, অনেকের হয়তো সৃজনশীল লেখায় হয়তো বা কম বেশি ভুল হতে পারে, যে এই জন্য অনুশীলন করাটা খুবই দরকার। তোমরা এই সৃজনশীল প্রশ্ন উত্তরটি তোমরা বাসায় অনুশীলন করে আমার ইনবক্সে পাঠাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ক্লাসে। তোমাদের কারো কোনো প্রশ্ন রয়েছে কি? No, sir. আচ্ছা, No, sir. সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাসে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব সে প্রত্যয় রেখে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। Assalamualaikum, sir.